ডায়েরি। আজকের গল্প নন্দিনীর রাতের স্বপ্ন। গল্পটির লেখক অনিশ দেব। আমরা গল্পটি নিয়েছি বাংলা বুকসের ভূতনাথের ডায়েরি এই বইটি থেকে। মূল চরিত্রে প্রিয়নাথ, বরেন মল্লিক, সুপ্রকাশ পালিত, জগৎ শ্রীমানি, নন্দিনী ও ডক্টর মল্লিক। গল্পের সূত্রধার আমি আদিত্য। শুরু হচ্ছে নন্দিনীর রাতের স্বপ্ন। মৃত্যু নিয়েই কথা হচ্ছিল। প্রিয়নাথ জোয়ারদারকে কাছে পেলে কি করে যেন অলৌকিক অপার্থিব ঘটনার কথা চলেই আসে। প্রিয়নাথের বাড়ি রাজা নবকৃষ্ণ স্ট্রিটে। এ পাড়ার বেশিরভাগ বাড়ি বেশ পুরনো। কোনো কোনো বাড়ি পলেস্তারা খসে পড়া চেহারা, অথচ দুমহলা। কোনো বাড়ির দালানে রয়েছে গৃহদেবতার মন্দির। কোনো বাড়ি থেকে কাক ভরে শোনা যায় স্তোত্রপাঠ। আবার কোনো বাড়ির ভেতর থেকে ভেসে আসে উচ্চাঙ্গ সঙ্গীতের কলি। এসব বাড়ির আনাচে কানাচে কার্নিশে গোলাপায়ের রমরম। এ ধরনের পুরনো পাড়ায় যেমন রোয়া কালচার রয়েছে, তেমনই আছে বৈঠকি আড্ডার আসর। সুপ্রকাশ পালিতের বৈঠকখানায় এইরকমই এক নিয়মিত আসর বসে। সন্ধ্যাবেলার এই আসরে সব রকম বিষয় নিয়েই চর্চা হয়, কিন্তু প্রিয়নাথ হাজির থাকলেই কেমন এক ঘোরালো পেঁচালো পথে আলোচনাটা শেষ পর্যন্ত ভূত প্রেত অশরীরী অলৌকিকে গিয়ে দাঁড়ায়। আজ সেই সকাল থেকেই আকাশ মেঘভাসী। তারপর দুপুরবেলা ধারাপাতের প্রথম পাতার শুরু। যতই সময় গড়িয়েছে বৃষ্টির দুঃখ ততই বেড়েছে। তাই হাঁটু জল ঠেলে সুপ্রকাশ পালিতের বৈঠকখানায় মাত্র 4 জন এসে পৌঁছেছেন। রাস্তায় জমে থাকা জলের ওপরে খই ফোটানো ঝমঝম বৃষ্টির শব্দ পরিবেশটাকে একটু যেন অন্যরকম করে দিয়েছিল। সুপ্রকাশ পালিতের চোখে হাই পাওয়ারের চশমা। বেশ কিছুদিন আগে ছানি কাটিয়েছেন। বয়স যত না হয়েছে তার তুলনায় মুখে ভাঁজ পড়েছে অনেক বেশি। একটু মোটাসোটা জমিদারি চেহারার মানুষ। গাল দুটো ভারী হওয়ায় মুখের দুপাশে সামান্য ঝুলে পড়েছে। মাথার চুল এখনো পুরোপুরি সাদা হয়ে যায়নি। নাকটা বেশ বড়, সবচেয়ে আগে চোখে পড়ে। নিচের ঠোঁটটা খানিকটা উল্টানো। গায়ের রং মাজা হলেও ঠোঁটের রং অস্বাভাবিক রকম গোলাপি। হঠাৎ সুপ্রকাশ পালিত মন্তব্য করলেন, ভাবছি ভূতনাথকে আজ সরাসরি একটা চ্যালেঞ্জ ছুড়ে দেব। প্রিয়নাথ সিগারেটের ধোঁয়ায় বুঁদ হয়েছিলেন। হেসে বললেন, কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ মানে একটা স্ট্রেট কোশ্চেন করব, তার স্ট্রেট কাট জবাব চাই। যদি স্পষ্ট জবাব না দিতে পারেন তাহলে ধরে নেব আপনি হেরে গেছেন। বরেন মল্লিক পাঞ্চি করছিলেন। জড়ানো গলায় কৌতূহলী হয়ে বলে উঠলেন, কি ব্যাপার? কি ব্যাপার? ইন্টারেস্টিং মনে হচ্ছে। বরেন মল্লিকের লন্ড্রি আছে, তাই বর্ষা ভেজা কাদা প্যাচপ্যাচে দিন ওনার খুব পছন্দ। পানের দারুণ ভক্ত। প্রায়ই বলেন, দেখো ভাই, পান আর বর্ষা আমার বড় ভরসা। পান নইলে জীবন বৃথা, আর বর্ষা নইলে লন্ড্রির ব্যবসা ঢিলে, ক্যাশ বাক্স টনটনে গোপাল। বিজন সরকার এ পাড়ার শান্তি কমিটির সেক্রেটারি। পাড়ায় সকলের সঙ্গেই যোগাযোগ রেখে চলে। ছিপছিপে ফর্সা চেহারা। 50 ছুতে না ছুতেই মাথার চুলে মন্বন্তর শুরু হয়ে গেছে। সবসময় হাসি খুশি মেজাজেই থাকেন। সুপ্রকাশ পালিতের সঙ্গে পাড়ার ব্যাপারেই কি একটা দরকার ছিল বলে এই বৃষ্টি মাথায় নিয়ে এসেছেন। তারপর আড্ডায় জমে গেছে। বিজন সরকার হেসে বললেন, আগে কি ব্যাপার সুপ্রকাশ দা, এ একেবারে খেপে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? বৃদ্ধ জগৎ শ্রীমানি হাতের বিড়িতে ঘন ঘন টান দিচ্ছিলেন। ভাঙা ফ্যাস ফ্যাসে গলায় বলে উঠলেন, কি স্ট্রেট কোশ্চেন সুপ্রকাশ দা? ওই আমার বউ ফুলসজ্জার রাতে এর সময় যে কোশ্চেন করেছিল সেই রকম নয় তো? ফিক ফিক করে হেসে উঠলেন জগৎ শ্রীমানি। হাসির দমক থামলে বিড়িতে একটা জুত করে টান দিয়ে মন্তব্য করলেন, অবশ্য প্রিয়নাথ বাবুর ভয় বা লজ্জার কিছু নেই। উনি সাত্ত্বিক ব্যাচিলার মানুষ।
তোমার কোশ্চেন যদি নো বল বা হোয়াইট বল না হয় তাহলে উনি ঠিক ওই স্ট্রেট ব্যাটে খেলে দেবেন। জগৎ শ্রীমানি চেহারায় ছোটখাটো, যথেষ্ট বৃদ্ধ মানুষ। আদিরসের রসিকতার জন্য পাড়ায় বিখ্যাত অথবা কুখ্যাত। ঈশ্বরভক্ত মানুষ, অথচ মজা করে বলেন, ভগবান আমাকে টেনে নেয়নি, কিন্তু আমার ওই বেচারা বউটাকে কেন টানাটানি করছে বলুন তো? হ্যাঁ, ভগবান সাহেবের কি বউ নেই? জগৎ শ্রীমানির স্ত্রী কয়েক বছর ধরে ক্যান্সারে ভুগছেন। ভদ্রমহিলা বলতে গেলে মরে গিয়েও বেঁচে রয়েছেন। প্রিয়নাথ হাতের সিগারেটে একটা জোরালো টান দিয়ে বললেন, পড়ুন আপনার কোশ্চেন। মানে ওই ভূত আছে না নেই? গলা খাকড়ি দিয়ে গলা পরিষ্কার করে নিয়ে জানতে চাইলেন সুপ্রকাশ। প্রিয়নাথ হেসে বললেন, আরে কি আর বলবো, ভূত আছে ভাবলে যাদের সুবিধে হয় তারা বলে ভূত আছে, আর ভূত নেই ভাবলে যাদের সুবিধে হয় তারা বলে ভূত টুত কিছু নেই। উত্তর শুনেই প্রতিবাদ করে উঠলেন সুপ্রকাশ পালি। এ কেমন উত্তর হলো ভূতনাথ বাবু? এ তো এড়িয়ে যাওয়ার জবাব হলো। আমি ভূতে বিশ্বাস করি, কিন্তু ভূত আছে ভাবলে কই আমার তো কোনো সুবিধা হয় না। প্রিয়নাথ হেরে যাওয়া হাসি হাসলেন। সিগারেটে শেষ টান দিয়ে টুকরোটা গুজে দিলেন অ্যাস্ট্রেতে। তারপর খানিকটা ইতস্তত করে বললেন, আরে ঠিক আছে, তাহলে আমি একটা ওই স্ট্রেট কাট জবাব দেওয়ার চেষ্টা করছি। বরেন মল্লিক, বিজন সরকার আর জগৎ শ্রীমানি চনমনে হয়ে বসলেন। হঠাৎই বাজ পড়ার শব্দ হল। শব্দের রেশ অনেকক্ষণ ধরে ছোটাছুটি করল মেঘলা আকাশে। সকলের মুখের ওপরে আলতো করে চোখ বুলিয়ে প্রিয়নাথ বললেন, আপনারা সকলেই তো একসময় জ্যামিতি পড়েছে, তাতে বিন্দুর সংজ্ঞা মনে আছে? ওই যার দৈর্ঘ্য, প্রস্থ বা ব্যাধ নেই, কিন্তু কিন্তু অবস্থিতি আছে, তাকেই বলে বিন্দু। কি অদ্ভুত সংজ্ঞা, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ বা ব্যাধ নেই, অথচ আছে, অর্থাৎ মাপা যায় না, কিন্তু তার অস্তিত্ব আছে। এটাই আপনার স্টেট কার্ড কোশ্চেনের স্টেট কার্ড জবাব সুপ্রকাশ দা। ভূত হলো জ্যামিতির ওই বিন্দুর মতো, বিজ্ঞান দিয়ে মাপা যায় না, অথচ অস্তিত্ব আছে। প্রিয়নাথের কথা শুনে সকলেই কেমন চুপচাপ হয়ে গেলেন। বৃষ্টির একঘেয়ে শব্দ স্পষ্ট শোনা যেতে লাগলো। ঘরে অদ্ভুত এক অনুভব নেমে এলো যেন। ঘরে আসবাবপত্র বলতে একটা বড়সড় তক্তপোষ, সবুজ কালো চেক কাটা চাদরে ঢাকা, আর একটা হাতলওয়ালা বড় চেয়ার। চেয়ারের রং পালিশ সবই মলিন হয়ে গেছে। ঘরের এক দেওয়ালে একটা অ্যানসোনিয়া পেন্ডুলাম ঘড়ি, তার পাশেই একটা বড় মাপের পুরনো ফটোগ্রাফ। ফটোর সার বেঁধে অনেক দাড়ি। সময়ের আঁচড়ে ফটোর নানা জায়গায় ক্ষত হয়েছে, কালো রং বাদামি হয়ে গেছে। ঘরের ডান দিক ঘেঁষে দাঁড়িয়ে কারুকাজ করা একটা প্রাচীন আলমারি। আলমারির পাল্লা কাঁচে, মলিন কাঁচের ওপিঠে কিছু বইপত্র আর টুকিটাকি জিনিস। একেবারে ওপরের তাকে দুটো পেতলের কাপ। কোনো কালে সুপ্রকাশ পালিতের কোনো পূর্বপুরুষ হয়তো প্রাইজ পেয়েছিলেন। পুরনো বিড়ি শেষ করে নতুন একটা বিড়ি ধরালেন জগৎ শ্রীমানি। সস্তা লাইটারটা পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে মাথা নেড়ে তারিফের সুরে বললেন, বেড়ে বলেছেন প্রিয়নাথ বাবু। হ্যাঁ, ভূত নেই অথচ আছে, কিংবা আছে অথচ নেই। বরেন মল্লিক পানের পিক ফেলতে দরজার কাছে উঠে গেলেন। ফিরে আসতে আসতে বললেন, বুঝলে হে, এ বৃষ্টি আরো ঘন্টাখানেক চলবে বলে মনে হচ্ছে। তারপর তক্ত বসে গুছিয়ে বসে মন্তব্য করলেন, বোঝা গেল ভূত হচ্ছে ওই বর্ডার লাইন কেস। বিজন সরকার মন দিয়ে সকলের কথা শুনছিলেন।
আর কিছু একটা বলার জন্য উসকুস করছিলেন। সামান্য ফাঁক পেতেই বেশ সিরিয়াস মুখে প্রিয়নাথকে প্রশ্ন করলেন। আগে প্রিয়নাথ বাবু, বলছি ওই ভূত আর দুঃস্বপ্ন দুটোই কি একই? প্রিয়নাথ ভুরু কুঁচকে বিজন সরকারের দিকে তাকালেন। আলো পড়ে তার টাকের একদিক চকচক করছিল। কেন এই কথা বলছেন কেন? প্রিয়নাথ জিজ্ঞেস করলেন। যেহেতু দুটো দেখেই আমরা ভয় পাই। আমি কিন্তু ভূতে বিশ্বাস করি না, কিন্তু প্রায় দুঃস্বপ্ন দেখে ভয় পাই। যদিও জানি ওগুলো স্বপ্ন, মিথ্যে, তাহলেও আমি ভয় কুলকুল করে ঘামতে থাকি। এটা কেন হয়? কারণ ওই স্বপ্ন দেখার সময় আমরা স্বপ্নটাকে সত্যি বলে ভাবি। ওটা যে স্বপ্ন সেটা তো বুঝতে পারি ওই ঘুম থেকে সচেতন হওয়ার পর। তখন বেশিরভাগ ক্ষেত্রেই স্বপ্নটা আমাদের মনে থাকে। অনেক সময় টুকরো টুকরো কিছু মনে থাকে অবশ্য। ওই গোটা স্বপ্ন মনে রাখতে পারে এমন মানুষ খুব কমই আছে। কোনো কোনো স্বপ্ন আবার কোনো এক অজানা কারণে মনে থেকে যায়। এই সিগমন্ড ফ্রয়েড তার দেখা একটা স্বপ্ন ৩৭ বছর পরেও স্পষ্ট মনে রাখতে পেরেছিল। এটা খুবই রেয়ার ক্যাপাসিটি। এর ব্যাখ্যা কেউ এখনো দিতে পারে। তাছাড়া স্বপ্ন যে আমরা ভুলে যাই তার ব্যাখ্যাও বেশ জটিল। সুপ্রকাশকালী বিড়বিড় করে বললেন। ভূতের মতোই স্বপ্ন বড় রহস্যময় ব্যাপার। মৃত মানুষরা স্বপ্নে অনেক সময় দেখা দেয়। আমার এক পুত্রতো ভাই ২৮ বছর আগে বাসে চাপা পড়ে মারা গিয়েছিল। আমি তখন কলকাতার বাইরে ছিলাম, ওকে শেষ দেখা দেখতে পারিনি। অথচ ওর অ্যাক্সিডেন্ট হওয়া ডেড বডিটা আমি প্রায় স্বপ্নে দেখতে পাই। ওকে আমি খুব ভালোবাসতাম। বৃষ্টি হঠাৎ জোরে শুরু হলো। বাজ পড়ার শব্দ শোনা গেল আবার। প্রিয়নাথ চোখ থেকে চশমা খুলে চশমার দুটো কাঁচ রুমাল দিয়ে মুছতে মুছতে বললেন। যদি আপনাদের হাতে সময় থাকে ওই তাহলে একটি মেয়ের ওই অদ্ভুত স্বপ্ন দেখার গল্প আপনাদের শোনাই। মেয়েটি বারবার করে বলেছিল ওই তার অসুখের কথা আমি যেন কাউকে না বলি। তাই ওরা আসল নাম আপনাদের বলছি না। ও আমার কাছে ওই অসুখের ব্যাপারে কনসাল্ট করতে এসেছিল। আমি কিছু কিছু সাজেশন দিয়েছি, তাতে কিছু কিছু কাজও হয়েছে। চশমাটা নাকের উপরে ঠিক করে বসালেন প্রিয়নাথ। তবে গল্পটা বলার পর কেউ আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। এই সুপ্রকাশদা, আপনি যেন আবার নতুন কোনো চ্যালেঞ্জ ছুড়ে দেবেন না। একটু চুপ করে থেকে প্রিয়নাথ শুরু করলেন তার কাহিনী। ধরা যাক মেয়েটির নাম নন্দিনী। ঘরের তেজরা আলোয় নন্দিনীর মুখে একটা ওই ভয়ের ছাপ বেশ স্পষ্ট হয়ে উঠেছিল। ও অসহায় চড়ুই পাখির চোখে ওই ডাক্তার মল্লিকের দিকে তাকিয়েছিল। অনেক আশা নিয়ে ওই ডাক্তার মল্লিকের চেম্বারে গিয়েছিল। মনের চিকিৎসার ব্যাপারে ওর আবার খুব নাম। অফিসের এক ওই কলিগের থেকে ওই নন্দিনী ডক্টর ওই সুনয়ন মল্লিকের খোঁজ পেয়েছিল। ডক্টর মল্লিকের কপালে অসংখ্য ভাঁজ। ভাঁজের সংখ্যা কখনো কমছে কখনো বাড়ছে। গদি আটা রিভলভিং চেয়ারে হেলান দিয়ে ছোট ছোট করে ওই ২৭-২৮-এর সুন্দরী মেয়েটির দিকে তাকালেন। একটা ছোট শব্দ করে ভারী গলায় বললেন, রক্তের দাগ। শিওর আপনি? নন্দিনী আমতা আমতা করে বলল। আমার তো দেখে সেই রকমই মনে হয়েছে, আপনি হয়তো দেখলে বলতে পারবেন। ডক্টর মল্লিক সোজা হয়ে বসলেন। তারপর পেশাদারি সুরে বললেন, শুনুন, এইভাবে বললে ব্যাপারটা কিন্তু আমার কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না। কেমন যেন এলোমেলো খাপছড়া শোনাচ্ছে।
আপনি বরঞ্চ একটু গুছিয়ে বলুন। ঠিক আছে, না হয় প্রথম থেকেই গুছিয়ে বলার চেষ্টা করছি। নন্দিনী প্রায় রাতে একটা ভয়ের স্বপ্ন দেখে। স্বপ্নটা সত্যি সত্যি ভয়ের কিনা ও জানে না, তবে স্বপ্নটা দেখে ও ভীষণ ভয় পেয়ে যায়। একই ভয়ের স্বপ্ন রোজ রোজ দেখতে দেখতে ভয়ের মাত্রা ক্রমশ কমে আসা উচিত, কিন্তু ওর বেলায় সেটা হয়নি, বরং উল্টে ওর ভয় আরো বেড়ে গেছে। ডাক্তারবাবু, প্রায় 1 বছর ধরে আমি একটা স্বপ্ন দেখছি। একই স্বপ্ন, কিন্তু ওটা দেখলেই আমি কেমন যেন ভয়ে ভয়ে পাথর হয়ে যাই। ডক্টর মল্লিক লাইটার জেলে একটা সিগারেট ধরালেন, তারপর ঠাট্টার মেজাজে বললেন, আপনার মুখ চোখ দেখছি একদম শুকিয়ে গেছে। স্বপ্নটা আমাকে বলতে গেলে কি আপনার ভয় করবে নাকি? নিন নিন, চটপট শুরু করুন। সল্ট লেকের 8 নম্বর ট্যাঙ্কের কাছেই একটা ছোট্ট বাড়িতে আমরা থাকি। আমরা মানে আমি আর আমার মা। মায়ের বয়স যদিও অনেক হয়েছে, নানান রোগে একেবারে শয্যাশায়ী। আমার বাবা মারা গেছেন প্রায় 8 বছর আগে। মোটর বাইকে করে বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে ওই বাড়িতে আমরা শুধু দুজনই। আমি একটা প্রাইভেট ফার্মে ওই স্টেনোগ্রাফারের কাজ করি। সেই সময়টা একজন আয়াই বিশেষত মায়ের দেখাশোনা করে। মায়ের ঘর 2 তলায় আর আমারটা 1 তলায়। বাড়ি পেহারা দেওয়ার জন্যই ওই এরমভাবে শুতে হয় আর কি। তবে মায়ের ঘর থেকে আমার ঘরে একটা কলিং বেলের ব্যবস্থা আছে, যদি কোনো রকম এমার্জেন্সি হয় তাই। আর রাতে যদিও ঘুমের ওষুধ খেয়েই ঘুমন, ফলে রাতে বিশেষত কখনো জাগেন না। এতে আমিও বেশ নিশ্চিন্ত হয়েই ঘুমোতে পারি। রাতে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে শুতে শুতে আমার ওই 11টা মতন হয়। তারপর একটু গল্পের বইটই পড়ি। মোটামুটি আধ ঘন্টা বই ম্যাগাজিন পড়ার পর ঘুম। আর ঘুমোলেই আমি যেন ওই স্বপ্নটা আবার দেখতে শুরু করি। কথা বলতে বলতে নন্দিনীর গলার স্বর কেমন যেন ফিসফিসে হয়ে যাচ্ছিল। ওর ফর্সা মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠল। মেয়েটির দিকে তাকিয়ে ডক্টর মল্লিকের ভীষণ মায়া হলো। সিগারেটে তৃপ্তির একটা টান দিয়ে তিনি ওই মমতা মাখা গলায় নন্দিনীকে তাড়া দিলেন। কি হলো? থামলেন কেন? বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি। একবার ঢোক গিলে আবার বলতে শুরু করলো নন্দিনী। আমার ঘরের একপাশে দেওয়াল ঘেঁষে একটা কাঠের প্যাঁচা আছে। খুব দুষ্প্রাপ্য কোনো কিউরিও নয়, নেহাতি সাধারণই জিনিস। অনেক আগে রাজস্থানে বেড়াতে গিয়ে বাপি মানে আমার বাবা ঘর সাজানোর জন্য ওটা কিনে নিয়ে এসেছিলেন। আমার আমার স্বপ্নটা শুরু হয় ওই 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 প্যাঁচাটা দিয়ে। তবে ওটা তখন আর কাঠের প্যাঁচা থাকে না। স্বপ্নের মধ্যে হঠাৎ যেন আমি দেখতে পাই ওই প্যাঁচাটা সবুজ রঙের বরফের চোখে একদৃষ্টে আমার দিকে চেয়ে আছে। অন্ধকারে দেখতে না পেলেও ওর ডানা ঝাপটানোর শব্দ আমি শুনতে পাই। কখনো কখনো ওটা মুখ ঘুরিয়ে এই পাশ ওপাশ তাকায়, তারপর আবার রক্তহীন চোখে আমার দিকেই তাকিয়ে থাকে। তখন আবার ভীষণ কেমন যেন শীত করতে থাকে, ঠান্ডায় শরীরটায় কাটা দেয়, বুকের ভিতরটা আকুল হয়ে কাঁপতে থাকে। আর আর সেই সময় শুরু হয়ে যায় একটা অদ্ভুত শীষের শব্দ, যেন সুরেলার শীষ দিয়ে আমাকে কেউ ডাকছে, অনেকটা নিশির ডাকের মতো। আমার বিছানার মাথার দিকে একটা জানলা আছে, তবে 12 মাসে আমি ওটা বন্ধ করেই শুই। কিন্তু স্বপ্নের ভিতর আমি স্পষ্ট দেখতে পাই ওটা কে যেন খুলে দিয়েছে, আর খোলা জানলা দিয়ে হিম বাতাস যেন ঘরে ঢুকে পড়ছে। ঠিক সেই মুহূর্তেই আমার মনে হলো আমার খাটের নিচে কেউ যেন একটা লুকিয়ে রয়েছে। বিছানায় শুয়ে শুয়ে ওই
অলৌকিক এক ক্ষমতায় ব্যাপারটা আমি যেন টের পেলাম। আর একই সঙ্গে একটা দুর্গন্ধের ঢেউ আমার নাকে এসে ঝাপটা মারলো। সাগরে যখন ঘূর্ণিঝড় ওঠে তখন কখনো কখনো জলস্তম্ভ তৈরি হয়ে যায়। যে জলস্তম্ভে যখন সাগরের বুকে আছড়ে পড়ে তখন তার ঝাপটায় অনেক সময় বড় বড় জাহাজও তলিয়ে যায়। এই দুর্গন্ধের ঝাপটা যেন তার চেয়ে কিছু বেশি। আমি একেবারেই তলিয়ে গেলাম। আবার ঘ্রাণ নেওয়ার ক্ষমতা পলকেই যেন অসাড় হয়ে গেল। বিছানা থেকে না নেমেই আমি বিছানার চারপাশটা দেখতে পেলাম। নন্দিনী এবার ওই দম নেওয়ার জন্য একটু থামলো, ওই খসখসে গলায় বলল, একটু একটু জল দেবেন? ডক্টর মল্লিকের সিগারেটটা শেষ হয়ে গিয়েছিল। সিগারেটটা অ্যাস্ট্রেতে গুজে দিয়ে তিনি টেবিলে রাখা একটা জলের জাগ এগিয়ে দিলেন নন্দিনীর দিকে। ঠক ঠক করে জল খেলো নন্দিনী, কয়েকটা বড় বড় শ্বাস নিল, তারপর আবার বলতে শুরু করলো ওর স্বপ্নের গল্প। দেখলাম আমার বিছানা চাদরটা নাটকের ড্রপ সিনের মতো মেঝের দিকে অনেকটা করে ঝুলিয়ে রয়েছে। আর কোনো এক অলৌকিক হাওয়ায় চাদরটা যেন বারবার কেমন কেঁপে কেঁপে উঠছে। চাদরের পিছনে কিছু একটা নড়ছিল। এও বুঝতে পারছিলাম দুর্গন্ধের দমকা ঢেউটা বিছানার নিচ থেকে বেরিয়ে আসছে। তাহলে কি দুর্গন্ধ ছড়ানো কোনো প্রাণী ওখানে লুকিয়ে আমাকে ভয় দেখাতে চাইছে? তখন দেখলাম চাদরের গায়ে রক্তের দাগ। বিছানায় শুয়ে শুয়ে আমি সব কিছুই দেখতে পাচ্ছিলাম, টেরও পাচ্ছিলাম, আর ভয়ে সিটিয়ে কাঠ হয়ে যাচ্ছিলাম। ওই শিশের শব্দ, পেঁচার ডানা ঝাপটানি আর ওই গন্ধ আমাকে ধীরে ধীরে কেমন যেন পাল্টে দিচ্ছিল। তার উপর ওই রক্তের দাগ। হঠাৎই খেয়াল করলাম আমার সারা গাটা কেমন লোমশ হয়ে উঠেছে। দাঁতগুলো আর ঠোঁটের আড়ালে থাকতে চাইছে না। একসঙ্গে আমার হাত আর পায়ের নখ কালচে হয়ে লম্বা হয়ে বেড়ে উঠলো। আমি পাগলের মতো ক্ষিপ্ত হয়ে বিছানাটাকে দাঁতে নখে ছিঁড়ে ফালা ফালা করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। অন্ধকারে আমি সব কিছু কেমন যেন স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। কিন্তু দূরে রাখা ড্রেসিং টেবিলের আয়নার দিকে হঠাৎই নজর পড়লো আমার। দেখি সেখানে আমার মুখের ছায়া পড়েছে। কিন্তু কিন্তু এই কার মুখ? সারা মুখ ওই পেঁচাটার চোখের মতো গাঢ় সবুজ, কাল দুটো বসা চোখের জায়গায় দুটো অন্ধকার গর্ত। ঠিক তখনই একটা হিংস্র গর্জন শুনতে পেলাম আমি। তারপর আর ভালো করে আমার কিছু মনে নেই। স্বপ্ন শেষ করে নন্দিনী এবার একটু থামলো, ছোট রুমাল মুখে বুলিয়ে ঘাম মুছে নিতে চাইলো। ডক্টর মল্লিক কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর মাথায় আলতো করে হাত চালিয়ে প্রশ্ন করলেন, আচ্ছা, স্বপ্নের ঠিক কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে ভয়ের বলে মনে হয়? একটু ইতস্তত করে নন্দিনী বলল, বলবো? শুনলে আপনি হাসবেন না তো? আরে না না, আপনি নির্ভয় বলুন। আই এম ড্যাম সিরিয়াস। স্বপ্নের কোনো বিশেষ জায়গা নয়, ওটা স্বপ্নটাই আমার কাছে ভীষণ জীবন্ত আর সত্যি বলেই মনে হয়। এটাই সবচেয়ে ভয়ের, ডাক্তারবাবু। ডক্টর মল্লিক হঠাৎই হো হো করে হেসে উঠলেন। হাসির দমকে তার ওই ভারী শরীর কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিন্তু একটু পরে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, মিস রয়, আপনার ভয়ের কোনো কারণ নেই। স্বপ্ন কখনো সত্যি হয় না। ইনফ্যাক্ট আমরা স্বপ্ন দেখি আমাদের নানা ধরনের অবসেশন থেকে, মনের চাহিদা থেকে। আর অনেক সময় ছোটবেলার কোনো ঘটনার জন্য অপরাধবোধ বহু বছর পর্যন্ত স্বপ্নের ভেতর তাড়া করে বেড়ায়। ছোটবেলায় আপনার সঙ্গে কোনো বাজে ব্যাপার হয়েছিল? বাজে ব্যাপার মানে? নন্দিনীর মুখে একটা সরল বিস্ময় ফুটে উঠল। মানে মানে ওই সেক্সুয়াল হ্যারাসমেন্টের কোনো ব্যাপার? না না, সেরকম কিছুই হয়নি। তাহলে আপনার ভয়ের কিচ্ছু নেই। হয়তো কোনো আজগুবি ভয়ের গল্প পড়ে আপনার স্বপ্নে তার ছায়া পড়েছে।
এই যা, আপনি স্বপ্নটাকে কোনো গুরুত্ব দেবেন না, দেখবেন ধীরে ধীরে আপনার স্বপ্নটা ঝাপসা হয়ে এসেছে। ডক্টর মল্লিকের আশ্বাসে নন্দিনী বোধহয় তেমন ভরসা পেল না। আমতা আমতা করে বলল, আমি গল্পের বই পড়ি বটে, তবে এই স্বপ্নটার মতো কোনো ঘটনাই আমি আগে কোনো বইয়ে পড়িনি। আর আমার স্বপ্নটা ভীষণ জীবন্ত আর সত্যিও। ওটা আপনার কল্পনা মিশ্রণে। স্বপ্ন কখনো সত্যি হয় না, স্বপ্ন স্বপ্নই। এই দেখুন, আমরা যখন জেগে থাকি তখন নানা ঘটনায় অংশ নিই, তারই ছাপ কখনো কখনো স্বপ্নে দেখা যায়। তার থেকে বেশি কিছু নয়। আপনি নিশ্চিন্তে বাড়ি ফিরে যান, টিভিতে একটু সিনেমা টিনেমা দেখুন, বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা মারুন, আর হ্যাঁ, প্রেম করুন, আর ওই মায়ের সঙ্গে গল্প করুন। লিড আ নর্মাল লাইফ, তাহলে দেখবেন সব প্রবলেম সলভ হয়ে গেছে, আমার কাছে আর আসতে হবে না। আর হ্যাঁ, আমাকে আপনি 150 দেবেন। ডক্টর মল্লিক একটানা শুয়ে এমনভাবে শেষ কথাটা বললেন যে নন্দিনী প্রথমটা বুঝতেই পারেনি উনি ওই ভিজিটের কথা বলছেন। তারপর মাথা নিচু করে ব্যস্তভাবে ব্যাগ হাতড়ে ওই ভিজিটের টাকাটা বের করে ডক্টর মল্লিকের হাতে দিল। তারপর চেয়ার ছেড়ে দাঁড়ালো নন্দিনী, আলতো সুরে বলল, আপনি বলেছেন সত্যিকারের সব ঘটনার ছায়া নাকি স্বপ্নেই দেখা যায়। এর উল্টোটা কি হয় না ডাক্তারবাবু? মানে স্বপ্নের ব্যাপারটা কি সত্যি হতেই পারে না? বিশ্বাস করুন, আমার স্বপ্নটা এতটাই জীবন্ত। ওফ, ডোন্ট টক রাবিশ মিস রয়। নন্দিনীকে রীতিমতো মাথা দিয়ে বলে উঠলেন ডক্টর মল্লিক। শুনুন, সবকিছুর একটা লিমিট থাকা দরকার। বললাম তো, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। নন্দিনী হাসলো, কেমন যেন অস্বাভাবিক হাসি। তারপর মিষ্টি করে বলল, আপনি বিশ্বাস করছেন না তো আমার স্বপ্নটা? তাহলে আপনাকেও দেখাই। সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। নন্দিনীর চোখে এক অলৌকিক আলো জ্বলে উঠল। ঘরের আলো স্তিমিত হয়ে গিয়ে ওই সন্ধ্যার আঁধার নেমে এলো। সঙ্গে সঙ্গে ঘরের উষ্ণতা কমতে কমতে বিপজ্জনক সীমায় গিয়ে পৌঁছালো। বিচিত্র এক হিম বাতাস ঘরের ভিতরে পাকুলের মতন ছোটাছুটি করতে লাগলো। শুরু হয়ে গেল এক সুরেলা শীষের শব্দ। হঠাৎই একটা বিকট দুর্গন্ধের ঢেউ ডক্টর মল্লিকের চেতনা অসাড় করে দিল। একটা অদৃশ্য পাখি ডানা ঝাপটানো শব্দ শুনতে পেলেন তিনি, আর অন্ধকারেই স্পষ্ট দেখতে পেলেন সুন্দরী মেয়েটির কমনীয় হাত পা দুটো লোমশ হয়ে উঠছে। হাত আর পায়ের নখ মাপে বড় হয়ে বড়শির মতো বেঁকে গেছে। গাল দুটো বসে গিয়ে বীভৎস দেখাচ্ছে। চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর তারই মাঝে দুটো সবুজ আলোর বিন্দু। নন্দিনীর মুখের রং ক্রমশ গাঢ় হয়ে উঠেছে, দাঁতের দিকে ভয় তাকানো যাচ্ছে না। ডক্টর সুনয়ন মল্লিক আতঙ্কে কুঁকড়ে গেলেন, তার গায়ে কাঁটা দিল। বুঝতে পারলেন তিনি শেষের খুব কাছে এসে পৌঁছেছেন। ভয়ঙ্কর কর্কশ পুরুষালী গলায় নন্দিনী বলে উঠল, এবার আমার স্বপ্নটা বিশ্বাস হলো তো? এতক্ষণ শুনছিলেন নন্দিনীর রাতের স্বপ্ন। গল্প পাঠ ও প্রিয়নাথের চরিত্রে ছিলাম আমি আদিত্য। সুপ্রকাশ পালিত, জগৎশ্রী মানি, বরেন মল্লিক ও ডক্টর মল্লিকের চরিত্রে ছিল রিক। নন্দিনীর চরিত্রে ছিল সঞ্চিতা। আমাদের গল্পের আবহ অর্থাৎ সাউন্ড এফেক্ট দিয়েছি আমি আদিত্য। আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।